নমস্কার। প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। গত এক সপ্তাহ আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত রুলস নিয়ে। সেই ভিডিওটায় 1,00,000-এর ওপর ভিউ এসেছে এবং প্রায় 300-র ওপর লাইক এবং কয়েকশো কমেন্ট করেছেন আপনারা। তার জন্য আপনাদের প্রথমেই আবারও আমি আমাদের টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন বিল্ডিং প্ল্যানের জন্য, অনেকে জানতে চেয়েছেন, অনেকে প্ল্যান করতে চেয়েছেন এবং অনেকের সঙ্গে এখনও কথাবার্তা চলছে। তো যাই হোক, আজকে যে টপিক সেটা হচ্ছে আপনারা বেশিরভাগ ভিউয়ার্স যারা কমেন্ট করেছেন যে আগে আমি বাড়ি করে ফেলেছি, এখন কি আর করতে পারবো? একবার যদি বাড়ি হয়ে যায় সেই বাড়িতে কি আর পারমিশন পাবো? বা আমি একতলা আমার আছে, আমি দোতলা করব, সেটাতে কি পারমিশন পাবো? বা আমার দুটো ঘর আছে, আমি আরও একটা কি দুটো ঘর করব, সেখানে কি পারমিশন পাবো? তো সেই প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওটা সম্পূর্ণভাবে গ্রাম পঞ্চায়েত রুলস 2004-এর ওপর ভিত্তি করে বানানো এবং আমার লাস্ট 10-12 বছরের পঞ্চায়েত এলাকায় কাজের অভিজ্ঞতা থেকে বানানো। বহু প্ল্যান লাস্ট 10 বছরে আমি ড্রয়িং করেছি এবং সেই প্ল্যান অলরেডি স্যাংশন হয়ে তাদের বাড়িও হয়ে আছে। তো সেই হিসাবে আপনাদের যেটা বলছি সেটা সম্পূর্ণভাবে চিন্তাভাবনা করে বা রিসার্চ করে তবেই আপনাদের বলছি। আলতু ফালতু কথা বলে ডায়লগ দিয়ে ভিডিওটা কিন্তু বানাচ্ছি না। তাই যারা সিরিয়াস তারাই ভিডিওটা দেখুন। যারা মনে করবেন যে মজা করার জন্য ভিডিও দেখব বা একটু ডায়লগ শোনার জন্য দেখব, তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনাদের কিন্তু সেইভাবে আমি আপনাদের সময়ের মূল্য দিতে পারবো না। তো যাই হোক, চলুন শুরু করা যাক। প্রথম হচ্ছে, একতলা বাড়ি ছিল, এখন দোতলা করবেন, সেক্ষেত্রে কি পারমিশন পাওয়া যাবে? দেখুন, পঞ্চায়েতের যে রুলস আছে 2004 সালে তৈরি হয়েছিল, তারপরে দু একবার সেটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, অর্থাৎ সেটা সংশোধন হয়েছিল, অর্থাৎ কিছু কিছু পয়েন্ট অ্যাড হয়েছিল। তো এই যে পয়েন্টটা 4র্থ অধ্যায় পঞ্চায়েত রুলস যদি আপনাদের কারোর কাছে থাকে, দেখবেন অনলাইনেও পাবেন বা পঞ্চায়েত অফিসে গেলেও পাবেন। তো সেই পঞ্চায়েত রুলসের 4র্থ অধ্যায়ের 17 নম্বর সেকশানের 1 নম্বর পয়েন্ট, সেই পয়েন্টের আন্ডারে 20 নম্বর নিয়ম। সেই নিয়মটা কি আছে যে উল্লেখিত ব্যবস্থা সাপেক্ষে, অর্থাৎ 20 নম্বর পয়েন্টটায় কি উল্লেখিত আছে, 20 নম্বর পয়েন্টে আপনার রাস্তা, ড্রেন, এই সমস্ত জিনিসগুলো মেনশন করা আছে, যেটা আমি আগের ভিডিওতে ডিটেলসে বলেছি। যদি আপনারা দেখে না থাকেন তবে অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবেন, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তো সেই রাস্তা, ড্রেন সমস্ত কিছু নিয়ম মেনে যদি আপনি পঞ্চায়েত এলাকার মধ্যে নতুন কাঠামো বা বাড়ি তৈরি করতে বা বর্তমান কাঠামো বা বাড়ি বাড়াতে অনুমতির জন্য সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের কাছে লিখিত আবেদন করেন, তাহলে সেখানে পারমিশন দেবেন বা পাওয়া যাবে। অর্থাৎ এখানে কিন্তু পুরানো বাড়ির কোনো উল্লেখ নেই। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। কিছু তো সলিউশন আছে, সেটা আমি বলবো ভিডিওতে, শেষ অবধি দেখুন, জানতে পারবেন। ফার্স্ট কথা হচ্ছে, বাড়ি একবার তৈরি হয়ে গেলে অ্যাজ ইট ইজ বাড়ির আপনি ড্রয়িং করে পঞ্চায়েতে দিলে সেই বাড়ির পারমিশন হয় না। আপনি যদি নতুন বাড়ি করেন বা বর্তমান কাঠামোটাকে বাড়াতে চান, সেটা আপনার হরাইজন্টালি, মানে ধরুন দুটো ঘর আছে 3-4টে করবেন, বা ভার্টিক্যালি মানে হচ্ছে একতলা আছে দোতলা করবেন, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন। এবার এখানে প্রথম যেটা আমাদের প্রশ্ন সেটা হচ্ছে, একতলা আছে দোতলা হবে, সেক্ষেত্রে কি অনুমতি পাওয়া যাবে? পাওয়া যাবে, যদি আপনার সব দিকে ছাড় ঠিকঠাক দেওয়া থাকে এবং বাকি নিয়ম ঠিকঠাক মেনে করা হয়। অর্থাৎ রাস্তা ঠিক আছে, ড্রেনের ব্যবস্থা আছে, সেপটিক ট্যাঙ্ক আছে, বাড়ির হাইট ঠিক আছে। তো এই জিনিসগুলো যদি মেনে আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার একতলার সঙ্গে দোতলা যখন আপনি করবেন, সেই সময় নিচের ড্রয়িং সমেত আপনি পঞ্চায়েতে জমা দিতে পারেন। কিন্তু একটাই এখানে প্রশ্ন আছে, সেটা হচ্ছে পঞ্চায়েত বা বিডিওর যে ইঞ্জিনিয়ার, তিনি যদি চান তবে অবশ্যই কিন্তু আপনাকে দুটো পরীক্ষা করতে হয় বাইরে থেকে। কি পরীক্ষা, চলুন দেখি। প্রথম হচ্ছে, বাড়িটা যদি আপনার কলম বা বিমের হয়, সেক্ষেত্রে কি হয়, পরীক্ষা মানে অ্যাকচুয়ালি স্ট্রাকচারাল পরীক্ষা। সেই স্ট্রাকচারাল পরীক্ষাটা আপনার বাড়ির সেই ভিত অনুযায়ী বা কলম অনুযায়ী দোতলা হবে কি না সেটা আগে দেখতে হয়। আপনার ধরুন একতলার ভিত দেওয়া আছে, সেখানে আপনি দোতলা করতে গেলেন, সেখানে তো পারমিশন ধরুন দিয়ে দিল, পরবর্তীকালে দেখা গেল বিল্ডিংটা ভেঙে গেল
বা ভেঙে পড়ে গেল, তখন তো যে ইঞ্জিনিয়ার পারমিশন দেবে সেও সমস্যায় পড়বে। তো এই টেস্টগুলো অনেক যে হাবিজাবি বা অনেক কস্টলি তা কিন্তু নয়, খুব কম খরচেই হয়ে যায়। এবার আপনাদের বলে দিচ্ছি আমি কত খরচ হবে, সেটাও আমি আপনাদের বলছি। দেখুন, ফার্স্ট যে টেস্ট হয় সেটা হচ্ছে ট্রায়াল পিট খোঁড়া হয়। ট্রায়াল পিট মানে কোনো একটা কলমের বাইরের দিকের একটা সাইডকে খুঁড়ে দেখা হয় কলমটার কত সাইজ দেওয়া আছে। এখানে কিন্তু রডটা দেখা যাচ্ছে না, বাইরে থেকে যখন আমরা দেখছি কলমটার ফুটিংটা কতটা লম্বা, কতটা চওড়া, কতটা উচ্চতা, কলমের কি সাইজ এবং সেই কলমের কি কন্ডিশান আছে, অর্থাৎ সেটা ভেঙে গেছে কিনা, তার বাইরে থেকে রড বেরিয়ে আছে কিনা, সেটা দেখা হয়। সেকেন্ড কি হয়, নন ডিস্ট্রাকটিভ টেস্টিং, যেটাকে আমরা এনডিটি বলি। এনডিটি মানে হচ্ছে রিবাউন্ড হ্যামার বলে একটা টেস্ট হয়, মানে হচ্ছে আপনার মেন স্ট্রাকচারকে কোনো ডিস্টার্ব না করে এই টেস্টিংটা হয়। সেই রিবাউন্ড হ্যামারটা কি, চলুন আপনাদের দেখাই। এটা হচ্ছে রিবাউন্ড হ্যামার। এর মাধ্যমে কি হয়, আপনার ওই কলমের গায়েতে টাচ করে এটাকে পুশ করা হয় বা চালু করা হয়। চালু করার ফলে এইটা একটা হাতুড়ির মতো কাজ করে এবং করার পরে কি হয়, আপনার ওই কলমের যে স্ট্রেংথ সেই জিনিসটা কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এটাতে কিন্তু আপনার রডের ডিটেলস পাওয়া যায় না, এটায় কংক্রিটটার যে স্ট্রেংথ সেই স্ট্রেংথটা শুধুমাত্র দেখা যায়। এরপরে আমাদের কি টেস্ট হয়, নেক্সট যে টেস্ট হয় সেটা হচ্ছে রিবার লোকেটার বা কভার মিটার। এই কভার মিটারের মাধ্যমে কিভাবে টেস্ট করা হয়, এটা একটা র্যাডার সিস্টেম। র্যাডার সিস্টেম মানে আপনার কোথায় রডগুলো আছে, কতটা কভার দেওয়া আছে, কত ডায়ার রড আছে, সেগুলো সমস্ত কিছু একটা 3Dর মতো ডিজাইন তৈরি হয়। সেটার মাধ্যমে এই মানে আপনার রিভার লোকেটার বা কভার মিটারের মাধ্যমে সেই জিনিসটা দেখা যায় যে কি রড আছে। নেক্সট হয় কংক্রিট স্ক্যানার বা জিপিআর। জিপিআর কি, হাই ফ্রিকোয়েন্সি গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার। এর মাধ্যমেও কিন্তু 2D 3D ছবি তোলা হয়। তো এখানে আপনাদের নর্মাল গ্রামের বাড়িতে এত কিন্তু টেস্ট হয় না, সাধারণত খুব জোর হলে আপনার ওই এনডিটি, যেটা নন ডিস্ট্রাকটিভ রিবাউন্ড হ্যামার টেস্ট, সেই টেস্টটুকুই হয়। এবার এই টেস্টের খরচ আপনার যদি মোটামুটি 1000 স্কোয়ার ফিট বাড়ি হয়, ধরুন 9টা-10টা কলম থাকে, তাহলে ওই 3 থেকে 4000-এর মধ্যে কিন্তু খরচটা এটা হয়ে যায়। কারণ রিবাউন্ড হ্যামারটার যে অরিজিনাল হ্যামার হয় সেই হ্যামারগুলো 10-12 হাজার টাকা দাম, তার বেশি দাম হয় না। বেশি হয় মানে একটা স্ট্যান্ডার্ড যদি আপনি কিনতে যান দেখবেন 10,000 টাকা দাম। তো সেখানে আপনার অনেক টাকা খরচের ব্যাপার নেই, সেখানে আপনার মোটামুটি 3-4 হাজারের মধ্যে একটা বাড়ির টেস্টিং ইজিলি হয়ে যায়। আর একটা হয় কি, চিপিং টেস্ট বা সেমি ডিস্ট্রাকটিভ টেস্ট। এটাতে একটু আপনার মানে স্ট্রাকচারের ওপর আঘাত আসে। নন ডিস্ট্রাকটিভ টেস্ট যেটা রিবাউন্ড হ্যামার দিয়ে করলাম, সেটাতে কিন্তু আপনার মেন কলমে কোনো আঘাত আসবে না। কিন্তু চিপিং টেস্ট বা সেমি ডিস্ট্রাকটিভ টেস্ট কিন্তু একটু আঘাত আসে। এতে কী হয়, জাস্ট একটা পোর্শন কলমের একটা সেফ জোন, যেখানটা চিপিং করলে কোনো ক্ষতি হবে না সেরকম লোকেশন দেখে ইঞ্জিনিয়ার চিপিং করে দেখে কি রড আছে, রডে জং আছে কিনা, কতটা কভার, এইগুলো বোঝা গেল। তো এই টেস্টগুলো করার পরে কিন্তু আপনাকে পারমিশন দিয়ে দেওয়া হয়। কিন্তু সম্পূর্ণভাবে এই পারমিশনটা নির্ভর করছে বিডিও বা পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারের উপরে। আমি বলছি মানেই আপনি সেখানে গিয়ে বলতে পারবেন না যে এরকম ভিডিওয়ে দেখেছি পারমিশন দিতেই হবে, সেরকম কথা নেই। কারণ বাড়ি একবার হয়ে গেলে তার পারমিশন হয় না। এই যে অপশানগুলো আছে এগুলো আমি লাস্ট 10 বছরে কিছু কাজে দেখেছি, সেই হিসেবে আপনাদের বলছি। এগুলো কিন্তু রুলসে নেই, রুলসের বাইরেই এগুলো আছে। ইঞ্জিনিয়ার মনে করলে এগুলো করে আপনাকে পারমিশন দেয়। নেক্সট যেটা আসছে সেটা কি, আপনার লোড বিয়ারিং বাড়ি। আপনার কলমের বাড়ি নয়, ইঁটের বাড়ি। তো লোড বিয়ারিং বাড়ির ক্ষেত্রে যে মেন যে দেওয়াল, সেটা যদি আপনার 5 ইঞ্চ হয়, মানে ভিতর বাইরে সমস্ত দেওয়াল যদি 5 ইঞ্চ কোথাও দেওয়াল থাকে, তাহলে কিন্তু পারমিশন দেবে না বা দেয় না। মিনিমাম আপনাকে সমস্ত দেওয়াল 10 ইঞ্চির হতে হয়, কারণ 5 ইঞ্চির যে দেওয়াল সেটা কিন্তু দোতলার লোড নিতে অতটা সক্ষম নয়। অনেক ক্ষেত্রে গ্রামের দিকে হচ্ছে, কিন্তু নিয়ম নয় এটা। সেকেন্ড হচ্ছে ভিতের মাটি পরীক্ষা। ঠিক সেমভাবে ট্রায়াল পিট এখানেও করতে হবে। একটা সাইডে খুলে, কোনো মিডিল পোর্শানে খুলে, কর্নার না খুলে মিডিল পোর্শানে মাটি খুঁড়ে সেখানে দেখা হয় কতটা চওড়া এবং কতটা গভীরে সেই ভিতটা আছে। তারপরে কি দেখা হয় সেটা হচ্ছে লিন্টেল এবং টাই ব্যান্ড। লিন্টেল দেওয়া আছে কি না, লিন্টেল দেওয়া যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা দেখি যে পারমিশন পাওয়া যায় না। ফুল লিন্টেল ইটের বাড়িতে মাস্ট দিতেই হয়, তবেই কিন্তু পারমিশন পাওয়া যায়। তো এই
যে কয়েকটা জিনিস হলো, কয়েকটা জিনিস বললাম, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি বলছি, এগুলো কিন্তু রুলসের মধ্যে নেই, রুলস কিন্তু পারমিশন হয় না। নেক্সট কি, একতলা বা দোতলা বাড়ির কিছুটা অংশ আপনি বাড়াতে চান, এটা গেল একতলা ছিল, দোতলা হলো, এবার হচ্ছে আপনার বাড়ি আছে, আপনি আরেকটু অংশ বাড়াবেন। তো সেখানে কি হবে, সেখানে হচ্ছে পুরানো স্ট্রাকচারের সাথে আপনি নতুনটার প্ল্যান দেখাতে পারেন, দেখিয়ে পারমিশন নিতে পারেন। সেক্ষেত্রে কি হয়, পুরানো যে স্ট্রাকচারটা থাকবে তাতে কিন্তু এই আগের টেস্টগুলো হবে। লোড বেয়ারিং বাড়ি হলে তার যে টেস্ট বললাম সেগুলো হবে, যদি ফ্রেম স্ট্রাকচারের মানে কলম বিমের বাড়ি হয় তো তার টেস্টগুলো হবে। আর নতুন যে অংশটা সেটা তো নতুন করে থাকছেই, সেক্ষেত্রে টেস্টের কিছু ব্যাপার নেই। এবার শুধুমাত্র আপনি চাইছেন নতুন অংশটারই পারমিশন করাতে, পুরানোটা চাইছেন না, সেক্ষেত্রে কোনো টেস্টের প্রয়োজন নেই। নর্মালি আপনি যেরকম প্ল্যান দেন সমস্ত দিকে ছাড়ছুড় দিয়ে ঠিকঠাকভাবে যেরকম ড্রয়িং হয় সেই ড্রয়িং করে আপনি জমা দিতে পারেন। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আপনারা অনেকেই কমেন্ট করবেন যে আমার এই হয়ে গেছে, এই গ্রামাঞ্চলে তো কেউ বাড়ি করে না, এই পারমিশন নিয়ে বাড়ি কেউ করে না, অনেক বাড়ি হয়ে গেছে, অনেক ভাঙা পড়বে। দেখুন, ভিডিওটা কিন্তু বানিয়েছি শুধুমাত্র আপনাদের জানানোর জন্য যে এই নিয়মগুলো আছে, এইভাবে কাজ হচ্ছে। এখানে কিন্তু আমার নিজের কোনো নিয়ম নেই, তো এখানে আপনারা আমাকে বলে কিছু এগুলো লাভ নেই, কারণ আমি যে কাজগুলো করেছি বা নিয়মগুলো দিয়ে করেছি দেখেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনাদের ভবিষ্যতে সমস্যায় না পড়তে হয়। তো এখানে আপনি চাইলে ভেরিফাই অবশ্যই করতে পারেন, আপনি লোকাল পঞ্চায়েতে গেলেই সেখানে দেখবেন নির্মাণ সহায়ক বসে আছে, ভিডিও গেলে ইঞ্জিনিয়ার আছে, তো সেখানে গিয়ে আপনি ভেরিফাই করলেই জানতে পারবেন যে কী প্রসেস, ভুল বললাম কি ঠিক বললাম। যদি মনে হয় ভুল বলেছি তাহলে অবশ্যই ভিডিওতে এসে জানান, কমেন্টে সেইভাবে লিখে। আপনার মনে ইচ্ছা হলো যে ভুল বলেছি আপনি জানিয়ে দেবেন, সেটা তো ঠিক নয়। আপনি প্রমাণ সহকারে জানান যে হ্যাঁ এটা ভুল, আমি অবশ্যই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব। কিন্তু যেটা ভুল নয়, তার আপনার মনে হলো ভুল, সেটা আপনি বলে দেবেন, সেটা বলাটা তো ঠিক নয়। তো যাই হোক, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে কি কাজ হয় না হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।